স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। জনপ্রতিনিধির খাতায় নাম লেখাতে ভোটের লড়াইয়ে নিজেদের দেখতে চান জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। এজন্য নতুন দল গঠনে গিয়েছেন অনেক দূর। কাঠামো দাঁড় করাতে ব্যস্ত সময় পার করছেন তারা, যার নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। থাকবে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে না। বিস্তারিত দাউদ খানের রিপোর্টে। পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্রমেই তার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। গঠন হয় অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের, সংস্কারের পাশাপাশি জোরে সোরেই আলোচনায় আসে জাতীয় নির্বাচনের বিষয়টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের এ যাত্রায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ভোটের ময়দানে নিজেদের জড়াতে চায়। একাট্টা হতে পরিকল্পনা করেছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। পুরাতন যে সিস্টেম আছে সেই পুরাতন সিস্টেম থেকে বেরিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল অতীব জরুরি বর্তমান সময়ে, এবং সে রাজনৈতিক শক্তিটা 5 অগাস্টে জনগণের সামনে প্রকাশিত হয়েছিল এবং আমরা তাদেরকে অর্গানাইজড করতেছি যাতে হলো একটি শক্তি হিসাবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসেস হিসাবে এটা জনগণের সম্মুখে আসতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন, নতুন দলটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে তোলা হবে। জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। সুযোগ থাকছে না অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জোট করার। স্বাস্থ্য ব্যবস্থার নতুন করে পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, যারা এই বিষয়গুলোর সাথে ঐক্যমত ছিল এবং ভবিষ্যতে থাকবে, তাদের সাথে বাস্তবিক জায়গা থেকে একটি অ্যালায়েন্স হবে। নিছক কোনো ব্যানার সর্বস্বর সাথে অথবা নিছক কোনো ব্যানারের সাথে অ্যালায়েন্স হবে না। নাগরিক কমিটিতে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা বলছেন, নতুন রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা হবে। নতুন দল কথাই নয়, কাজে নিজেদের জানান দেবে। এখন এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা বাংলাদেশের একটা ক্রুশিয়াল ডিমান্ড যে এক বা একাধিক বড় রাজনৈতিক দল তৈরি হোক, এবং আমরা চাই আগামী নির্বাচনগুলোতে বাংলাদেশে অন্তত 3 থেকে 4টি বড় রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হোক। সেখান থেকে জনগণের রায়, জনগণের একটি প্রতিনিধি হিসেবে জনগণের নির্বাচিত দল ক্ষমতায় আসুক। বিভিন্ন জায়গায় যত নারী নেতৃত্ব আছেন এবং যারা আসলে শুধুমাত্র নেতৃত্ব না, বিভিন্ন পর্যায়ে আসলে সংগঠকের ভূমিকা পালন করেছেন, এরকম নারীদেরকে নিয়ে আসা এবং তাদেরকে নতুন স্বপ্ন এবং বিনির্মাণের জায়গায় তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া, যাতে করে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো তারা পূরণ করতে পারেন। তবে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন চায় না শিক্ষার্থী প্রতিনিধিরা। আমাদের গত 53 বছরের সবগুলো ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। ওগুলো যদি আমরা পুনর্গঠন বা সংস্কার যদি না করে আগামী ইলেকশন প্রসেসে যাই, তাহলে সেই জায়গাটা বাংলাদেশের 2000 শহীদ এবং 50-60 হাজারের যাদের অঙ্গহানি হয়েছে তাদের সাথে একটি বেইমানি করা হবে। সবকিছু ঠিক থাকলে সবার মতামতের ভিত্তিতে আগামী 2-1 মাসের মধ্যেই দলের নামও চূড়ান্ত করা হবে বলে জানায় তারা। দলীয় নাম কবে আসবে এই বিষয়ে আমাদের এখনো কনক্রিট আলোচনা হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয়ই। একই সাথে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজে নৃশংসভাবে হত্যার শিকার 7 শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আজই ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এর আগে সকাল থেকেই নিহত কয়েকজনের স্বজনরা হাসপাতালে আসেন। তাদের দাবি, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চর এলাকায় নোঙর করা MV আল বাকেরা কার্গো জাহাজ থেকে
5 জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ডাকাতির ঘটনা এখনো কোনো মামলা হয়েছে কিনা জানাবেন এবং পুলিশ কি বলছে বিস্তারিত জানাবেন। সামিয়া, গতকাল যে চাঁদপুরের মেঘনার মাঝের চরে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেই হত্যাকাণ্ডের শুরুতে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সেই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা কিন্তু এসেছেন এবং তাদের আহাজারিতে সকালে কিন্তু এই যে হাসপাতাল প্রাঙ্গণ কিন্তু অনেকটা ভারী হয়ে ওঠে এবং তারা কিন্তু দাবি করছেন আমাদের কাছে যে মূলত এটি একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তারা দাবি করছেন এবং ডাকাতির ঘটনা সম্পৃক্ত আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা সেই বিষয়গুলো যাতে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে দ্রুততম সময়ের ভিতরে এই ঘটনা জড়িতদের আটক করে সেই বিষয়ে তারা কিন্তু দাবি জানিয়েছেন। আর আমি যদি বলি যে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডটির বিষয়ে কিন্তু যে জাহাজটি ছিল সেটি একটি সারবাহী জাহাজ এবং সেটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। প্রতিমধ্যে কিন্তু চাঁদপুরে এই এলাকায় নোঙর করা হয় এবং প্রত্যেকটি যে মরদেহ সেটি কিন্তু আলাদা আলাদা কামরায় কিন্তু জাহাজের আলাদা আলাদা কামরায় কিন্তু পাওয়া যায় এবং তাদের শরীরে কিন্তু বিভিন্ন স্থানে জখম ছিল এবং তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়। একজন ভাগ্যক্রমে এখনো জীবিত আছেন, তিনি হয়তোবা পরবর্তীতে তিনি সুস্থ হলে হয়তোবা আরো বিস্তারিত জানা যাবে যে মূলত ঘটনাটা কি হয়েছিল। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে চাঁদপুর এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু যে নৌযান শ্রমিক রয়েছেন তারা কিন্তু এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ঘটনার যারা জড়িত তাদেরকে আটকের উদ্দেশ্যে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছে এবং যদি তাদেরকে আটক না করা যায় তাহলে তারা হয়তো বৃহত্তর কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে অন্যান্য আর বেশি কিছু জানানো হয়নি, হয়তোবা আমরা পরবর্তীতে আরো বেশি কিছু কোনো তথ্য পেলে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব। সামিয়া, নজরুল, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেই তথ্য আমাদের দর্শকদের পরবর্তীতে জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুলনার রেল সেবায় উন্মোচন হলো নতুন দ্বার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। ঢাকায় আসতে সময় নেয় 4.25 ঘন্টা। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনটি চালু হয়, খুশি যাত্রীরা। আরামদায়ক, অনেকটাই নিরাপদ আর তুলনামূলক খরচ কম হওয়ায় যাত্রীদের ব্যাপক আগ্রহ রয়েছে রেলপথে ভ্রমণের। স্বল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সেই কারণে খুলনা ঢাকা রুটে 3 জোড়া ট্রেন চলাচল করলেও খুলনা নড়াইল রুটে নতুন রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন হয়েছে। এতে যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময়ে আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। 3.5 থেকে 4.5 ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশি। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে। প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হলো নড়াইলবাসীর। 12টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে 11টি যাত্রীবাহী কোচ ও একটি পণ্যবাহী লাগেজ ভ্যান। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। খুলনা ঢাকা রুটে চলা 3 জোড়া ট্রেনে 7-8 ঘন্টা সময় লাগলেও নতুন রেলপথের কারণে দূরত্ব কমে সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার, এটা দূরত্ব এটা হ্রাস পাবে। 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি, আর রাত 8টায় ঢাকা থেকে ছাড়া ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত 12:15টায়। ডিবিসি নিউজ ডেস্ক। রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, অপব্যয়ের কারণে রেলের দুর্দশা লেগেই আছে। বলেন, রেলকে তার আয় দিয়ে ব্যয় করতে হবে, নিতে হবে ব্যয় কমানোর কৌশল। জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় পৌঁছানোর আগে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এই ট্রেনে আসন সংখ্যা 768টি এবং বগি রয়েছে 12টি। মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, ট্রেনে দীর্ঘদিন ভর্তুকি দেওয়া যাবে না। এ সময় চীনা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। উৎসবকে ঘিরে রাজধানীর গির্জা, নামিদামি হোটেল, রেস্তোরাঁ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চলছে নানা প্রস্তুতি। দেশ ও জাতির শান্তি প্রত্যাশায় এবার যিশুর কাছে ভক্তদের চাওয়া। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর গির্জাগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। মধ্যরাত থেকেই বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। গির্জাগুলোতে চলছে বড়দিনের প্রার্থনা সঙ্গীতের চূড়ান্ত মহড়া। গির্জা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বর্ণিল সাজসজ্জিত ক্রিসমাস ট্রি। যীশু খ্রিস্টের জন্মস্থান ও জন্মক্ষণের প্রতিকৃতি স্বরূপ রঙিন আলোতে সেজেছে গির্জার ভেতর ও বাহির। খুবই ভালো লাগে, যেহেতু এটা ধর্মীয় একটা বিষয়, ধর্মীয় মানে আধ্যাত্মিক জিনিস, কাজ করলে নিজের একটা অন্যরকম একটা ফিল হয়। শান্তি রাজ হয়ে উনি আসেন জগৎ সংসারের মানুষের মধ্যে শান্তি, যেখানে বিভেদ, বিচ্ছিন্নতা, যুদ্ধ, বিগ্রহ আছে সেখানে তিনি শান্তি দান করেন। মিলন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের জন্য আমরা থাকতে পারি। রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও চলছে জমকালো আয়োজন। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ সহ নানা প্রতীকী অনুষঙ্গে সেজে উঠেছে চারিদিক। শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। কিডস ওয়ান্ডারল্যান্ড নামে একটা কিডস পার্টি হবে। 100 থেকে 200 কেক কর্পোরেট যখন অর্ডার আসে, যেটা নিউ ইয়ার আর ক্রিসমাসকে কেন্দ্র করে অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 600। মানজুমা নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে প্রতিদিন সরকার নির্ধারিত 2000 পর্যটকেরও দেখা মিলছে না। ট্রাভেল পাস জটিলতার পাশাপাশি পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে পর্যটকের সংখ্যা ও সময় বাড়ানোর দাবি তাদের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে দ্বীপটি। প্রতিবছর পর্যটন মৌসুমে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্র। তবে এবারের চিত্র ভিন্ন। এবছর প্রতিদিন পর্যটক সংখ্যা 2000 নির্ধারণ করে দিয়েছে সরকার। রাত্রিযাপনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ভ্রমণকারীরা ডিসেম্বর ও জানুয়ারিতে সেখানে রাত্রিযাপন করতে পারলেও নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে থাকার সুযোগ পাচ্ছেন না। 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর দ্বীপে ভ্রমণে গেছেন মাত্র 7105 জন। 17 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের পর্যটক কোটা 2000-এও পৌঁছায়নি। ট্রাভেল পাসের জটিলতা, সংখ্যা সীমিত করে দেয়া আর রাত্রিযাপনে নিষেধাজ্ঞার কারণে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন, জানালেন পর্যটকরা। টেকনাফে আসা যাওয়া করতে গেলে প্রচুর পরিমাণ হয়রানির শিকার হতে হয়। স্পেশাল ফোর্স বা বিভিন্ন প্রশাসনের লোকজন দ্বারা আমাদেরকে চেকিং করা হচ্ছে এবং যা একটা হয়রানিমূলক বলা যায়। পাঁচটা আগের মতো করা উচিত। আমি এবার এসে খুব কষ্ট লেগেছে। পর্যটক ভাটায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও দ্বীপের বাসিন্দারা। যে প্যালেসের বন্ধু পরিবেশ মন্ত্রণালয় থেকে এমনটা নিয়ন্ত্রণ করে যে প্যালেসের কোনো জায়গায় পালাইলে এটা জরিমানা তো 50 টাকা জরিমানা করলে তো প্যালেস কি পালবো না। 2001 সাল মানে কিচ্ছু হবে না। যেগুলো রিসোর্ট আছে, যেগুলো রেস্টুরেন্ট আছে, আরো ক্ষতির দিকে যাচ্ছে সবাই। ব্যবসা ক্ষতির দিকে সবাই। এখন কোনো হোটেলেই ওপেন করেছে, বাট কোনো পর্যটক নেই, যার কারণে খুব ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। আগামী দিনে সেন্ট মার্টিন দ্বীপবাসী না খেয়ে মরতে হবে। তবে পর্যটক নিবন্ধনে কোনো জটিলতা না থাকার কথা জানালেন সি ক্রুজ অপারেটর। জটিলতা বলবো না, এটা মানুষজন এটাকে ভালোভাবে ওইভাবে নিতে পারেনি, কারণ অভ্যস্ত না। পাশাপাশি যে মায়ানমারে যে গোলযোগের কথা আসছে, সেটা অনেকে ভয়ের মধ্যে আছে। তারা মনে করে যে ওইটা সেন্ট মার্টিনে এফেক্ট করবে, এরকম কিছু। দ্বীপ ভ্রমণে পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাত্রিযাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। চা বাগানগুলোতে শীত উপেক্ষা করেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে আসা হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। কনকনে ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। জবুথবু অবস্থা জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস।
খেজুরের রস আর গুড় ছাড়া যেন শীত উদযাপন অসম্পন্ন। গুড় তৈরিতে এখন ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা, যা বিক্রি হচ্ছে হাটে, চলে যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে খেজুরের গাছ কমতে থাকায় কমছে গুড়ের উৎপাদন। সবে কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়া ভাঙতে শুরু করেছে প্রকৃতি, আর তখন থেকেই মাটির ভার নিয়ে ব্যস্ততা গাছিদের। খেজুরের গাছ থেকে রস সংগ্রহের পর জাল দিয়ে চলে গুড় তৈরির প্রক্রিয়া। চুলা থেকে নামানোর পর আধা তরল জমা গুড় থেকে আলাদা হয় দানা বাঁধা নলের পাটালি, আর একটি অংশ রূপ নেয় গুড়ে। এ গল্প শুধু একটি সকালের নয়, এই কর্মযজ্ঞ চলে পুরো শীত মৌসুম জুড়ে। যেন দম ফেলার ফুরসত নেই চুয়াডাঙ্গার গাছিদের। চুয়াডাঙ্গা জেলার গুড়টা মন করেন সব জায়গায় এখন সারা বাংলাদেশ বিখ্যাত। আমরা গাছতে পারি একবার রস পেড়ে জ্বালিয়ে একবার রসে 1 কেজি গুড় হয়। অনেকের আয়ের উৎস এই রস গুড়, জীবিকার তাগিদে গাছিদের হাড় ভাঙা পরিশ্রম। আমি 40টা গাছ কাটি, বুঝেছেন, সপ্তাহে আমার 2 টাকার গুড় হয়। 2 টাকার গুড় হলেই ধরেন 4000 টাকা করে দাম হয়। এরপর সরোজগঞ্জ গুড়ের হাটে তোলা হয় মাটির ভাড় ভর্তি খেজুরের রস। অনলাইনেও বেড়েছে বিক্রি। তবে খেজুরের গাছের সংখ্যা কমায় প্রভাব পড়েছে গুড়ের উৎপাদনে, বেড়েছে দাম। গাছ কাটা লোক নাই, গাছ কেটে সব ভাড়ায় দিয়ে দিয়েছে। এই কারণে গুড়ের বাজার এবছর অন্তত খুব বেশি। অঞ্চলে গাছ একেবারেই নেই, যাই আছে ওই এখন মানে রস গুড় কম হচ্ছে, এই জন্য গুড়ির অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। এদিকে ভেজালমুক্ত গুড়ের উৎপাদন বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে এই মানসম্মত খেজুর গুড়, বিশেষ করে যাতে চিনি না মেশানো হয়, এরপরে নিপা ভাইরাস যাতে সেখানে সংমিশ্রণ না ঘটাইতে পারে, এ বিষয়ে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় এবার প্রায় 3 লাখ গাছ কেটে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 মেট্রিক টন, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং করছেন তাজুল ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটা বলার চেষ্টা করেছি, যারা অপরাধের একদম মাস্টার মাইন্ড ছিলেন, একদম টপে যারা আছেন, তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি, ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব। সুতরাং কাউকে আশাহত হওয়ার প্রয়োজন নাই। আমরা আশ্বস্ত করছি জাতিকে যে আমরা সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বলেছিল যে আপনারা কিছু লোকের দেওয়া আছে, কিন্তু এখানে আরো নেতা কর্মীরাও ইনভলভ থাকতে পারে, তাদের বিষয়টা আপনাদের আবেদনের নেই কেন? এটার জবাবে আমরা আদালতকে বলেছি যে এই ঘটনার সাথে রিলেটেড ঊর্ধ্বতন যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিল, তারা ইতিমধ্যেই আরো ব্যাপক পরিসরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতে তারা আসামি হয়েছেন, এবং আসামি হয়ে গ্রেপ্তার হয়ে অলরেডি তারা জেলেও আছেন। এবং এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি, এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরো যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইবো। এটা আমাদের রিপোর্টেও আমাদের তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তদন্ত চলছে, যাদেরকে ভবিষ্যতে আরো সম্পৃক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারবো। এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স আছে, ফলে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথেই থাকুন।